আপনারা দেখছেন ঢাকা বেজিং এক্সপ্রেস। চ্যানেল 24 ও চায়না মিডিয়া গ্রুপের যৌথ আয়োজনে থাকছে চীন ও বাংলাদেশের নানা খবর। এই বিশ্বে দুর্দান্ত গতিতে এগিয়ে চলা দেশ চীন। প্রযুক্তি ও সংস্কৃতিতে ক্রমাগত বিশ্ব দরবারে ছাপ ফেলছে দেশটি। দেখছে অভিন্ন এক ভবিষ্যতের স্বপ্ন। বাংলাদেশের সাথে চীনের বন্ধুত্বের পথ চলা 5 দশকের। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের নানা খাতে এগিয়ে চলার গল্প বলবো আমরা, তুলে ধরব সংস্কৃতির নানা দিক। দর্শক, স্বাগত জানাচ্ছি আমি ফারজানা নিশি। চীনাদের খাবার টেবিলে বাংলাদেশের সুমিষ্ট আম, কারণ বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে চীনে রপ্তানি হলো দেশীয় আম। বুধবার কার্গো বিমানে 10 টনের প্রথম চালান গেল হুনান প্রদেশের ছাংসায়। এই রপ্তানি দেশের কৃষিখাত ও বৈদেশিক বাণিজ্যে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে বলে মনে করছেন চীনা রাষ্ট্রদূত সহ সংশ্লিষ্টরা। দু দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমানোর বিষয়ে কয়েক মাস ধরে আলোচনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ও চীনা দূতাবাস আম রপ্তানির বিষয়ে ঐক্যমত্যে আসে। প্রথম ধাপে হিমসাগর সহ 2 জাতের 10 টন আম পাঠানো হলেও এই মৌসুমে 100 টন আম রপ্তানি হবে বলে জানায় রপ্তানি উন্নয়ন ব্যুরো। আর এটিকে চীন বাংলাদেশ বাণিজ্য সম্পর্কের এক ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ করেন ঢাকাস্থ চীনা দূতাবাস ইয়াওয়েন। বুধবার দুপুরে বাংলাদেশের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। বাংলাদেশি আম চীনের বাজারে রপ্তানির মধ্য দিয়ে বাণিজ্য সহযোগিতার শুরু হলো মাত্র। চীন ইতোমধ্যে বাংলাদেশি পেয়ারা ও কাঁঠালের বাজার প্রবেশ মূল্যায়ন প্রক্রিয়া শুরু করেছে। এছাড়া বাংলাদেশের কাঁচা চামড়া আমদানির বিষয়ে চীন সহযোগিতা করতে চায়। অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত আরও বলেন, চীনা বাজারে বাংলাদেশি আমের প্রবেশ শুধু দ্বিপক্ষীয় বাণিজ্য ভারসাম্য উন্নত করবে না, এটি অর্থনৈতিক সহযোগিতার পারস্পরিক উপকারের প্রতিফলন। দু দেশের বাণিজ্য সম্প্রসারণ উদ্যোগের আওতায় চীনের বাজারে শুল্কমুক্ত আম রপ্তানি শুরু হলো। চায়নার সাথে আমাদের ব্যাপক বাণিজ্য ঘাটতি রয়েছে এবং এই বাণিজ্য ঘাটতি প্রশমনের উদ্দেশ্যে চায়না সরকার আমাদেরকে শতকরা 100% পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার দিয়েছে। অতএব এই আমগুলো আজকে চায়নার বাজারে সম্পূর্ণ শুল্কমুক্তভাবে প্রবেশ করবে। সেটা আমাদের জন্য এবং প্রধান উপদেষ্টার নেতৃত্বের জন্য এটা সম্ভব হয়েছে। এই আম রপ্তানি চীনা বাজারে বাংলাদেশের নতুন সুযোগ সৃষ্টি করবে বলেই আশা করছেন রপ্তানিকারকরা। প্রথমে চালান সফল হলে আগামী মৌসুম থেকে রপ্তানির পরিমাণ বাড়বে কয়েক গুণ। এতে করে দেশীয় কৃষক পাবেন ন্যায্য মূল্য আর বৈদেশিক মুদ্রা অর্জনে খুলবে নতুন দুয়ার, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। সামনের বছর থেকে চীনে কার্যকর হতে যাচ্ছে বাধ্যতামূলক জাতীয় নিরাপত্তা মানদণ্ড। কয়েক মাস বাকি থাকতেই দেশটির বৈদ্যুতিক যানবাহনের ব্যাটারি পরীক্ষা শুরু করেছে দেশটি। এরই মধ্যে জোরদার করা হয়েছে পরীক্ষার নানান প্রকল্প। আগামী বছর চীনে কার্যকর হতে যাচ্ছে বাধ্যতামূলক জাতীয় নিরাপত্তা মানদণ্ড। এর কয়েক মাস আগে থেকেই বৈদ্যুতিক যানবাহনের ব্যাটারি পরীক্ষা এবং পরীক্ষার প্রকল্পগুলি জোরদার করছে দেশটি। সম্প্রতি এ বিষয়ে নতুন সুরক্ষা মানদণ্ড প্রকাশ করেছে চীনের শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। এই মানদণ্ড অনুযায়ী বৈদ্যুতিক যানবাহনে ব্যবহৃত পাওয়ার ব্যাটারিকে যেতে হবে 7টি সেল স্তরের পরীক্ষার মাধ্যমে। এছাড়া 17টি ব্যাটারি প্যাক বা সিস্টেম স্তরের পরীক্ষা প্রবর্তনও করে মন্ত্রণালয়টি। এছাড়া আরও বেশ কিছু শর্তাবলী রয়েছে এই মানদণ্ডে, যা 2026 সালের 1 জুলাই থেকে কার্যকর হবে। 2020 সালের সংস্করণের তুলনায় এবারের সুরক্ষা মানদণ্ড অনেক বেশি কঠোর, যা বাস্তবায়নে এগিয়ে এসেছে নিউ এনার্জি অটোমোটিভ টেস্ট সেন্টার, যা চায়না অটোমোটিভ টেকনোলজি অ্যান্ড রিসার্চ সেন্টারের একটি সহায়ক সংস্থা এবং চীনের একটি প্রথম সারির স্বতন্ত্র পরীক্ষামূলক প্রতিষ্ঠান। সম্প্রতি নতুন মানদণ্ডে কার্যকরের আগেই জাতীয় মানের সাথে সামঞ্জস্য রাখতে নিজেদের বেশিরভাগ পরীক্ষা নিরীক্ষা পদ্ধতি আপডেট করেছে এই প্রতিষ্ঠানটি।
নিরাপত্তার প্রয়োজনীয়তা আরও কঠোর করা হয়েছে। উদাহরণস্বরূপ আগুন বা বিস্ফোরণের আগে 5 মিনিটের সতর্কতা প্রদানের পরিবর্তে তাপীয় বিস্তারের প্রয়োজনীয়তাকে আগুন না ধরা এবং একেবারে বিস্ফোরণ না করার জন্য উন্নীত করা হয়েছে। উপরন্তু পরীক্ষার পরিধি প্রসারিত করা হয়েছে। 2টি ঝুঁকিপূর্ণ পরিস্থিতির জন্য সংশ্লিষ্ট সুরক্ষা পরীক্ষা স্থাপন করা হয়েছে। নিউ এনার্জি অটোমোটিভ টেস্ট সেন্টারের আরেক সিনিয়র ইঞ্জিনিয়ার জিয়াং চেনলং জোর দিয়ে বলেছেন, নিয়মের মূল আদেশ অনুসারে ব্যাটারিগুলোকে তাপীয় রানওয়ে চলাকালীন কমপক্ষে 2 ঘন্টা ধরে ইগনিশন বা বিস্ফোরণ প্রতিরোধ করতে হবে, যা বেশিরভাগ ব্যাটারি সম্পর্কিত ঘটনার জন্য দায়ী লিথিয়াম আয়ন কোষে একটি শতাপ অবস্থা। সাধারণত একটি পাংচার হওয়া ব্যাটারির তাপমাত্রা প্রায় 300 ডিগ্রি সেলসিয়াসে বৃদ্ধি পেতে পারে এবং ব্যাটারি কোষের অভ্যন্তরীণ তাপমাত্রা প্রায় 1000 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। এই প্রক্রিয়া চলাকালীন সংলগ্ন ব্যাটারির তাপমাত্রাও সেই অনুযায়ী বৃদ্ধি পাবে। তবে বিস্তার প্রক্রিয়া চলাকালীন পুরো ব্যাটারির সিস্টেমে আগুন ধরা বা বিস্ফোরণ হওয়া উচিত নয়। ব্যাটারির প্রতিরক্ষামূলক ক্ষমতা মূল্যায়ন করতে প্রবর্তন করা হয়েছে একটি নতুন বটম ইম্প্যাক্ট টেস্ট, যার লক্ষ্য হল ব্যাটারি প্যাকের বটম সুরক্ষার সংবেদনশীলতার উপর ভিত্তি করে 3টি ঝুঁকিপূর্ণ বিদ্যুতে আঘাত করা, যার মধ্যে একটি স্টিল ইম্প্যাক্টর ব্যবহার করা হয়। এই 3টি ঝুঁকিপূর্ণ বিন্দু মূলত ব্যাটারি প্যাকের বটম সুরক্ষার সংবেদনশীলতার উপর ভিত্তি করে নির্বাচন করা হয়। পরীক্ষার লক্ষ্য হলো বটমটি কতটা ভালোভাবে বাধা মোকাবেলা করতে পারে তা দেখা। সংশোধনগুলিতে দ্রুত চার্জিং চক্রের পরে একটি নতুন সুরক্ষা পরীক্ষাও যুক্ত করা হয়েছে, যার জন্য দ্রুত চার্জ চক্রের পরে বহিরাগত শর্ট সার্কিট পরীক্ষার প্রয়োজন হয়, যাতে কোনো আগুন বা বিস্ফোরণ করতে হয় না। শনিবার বর্ণাঢ্য আয়োজনে চীন জুড়ে উদযাপিত হবে ড্রাগন বোট উৎসব বা তুয়ান ওচিয়ে। এ উপলক্ষে সপ্তাহব্যাপী দেশের বিভিন্ন স্থানে ড্রাগন নৌকার প্রতিযোগিতা, ঐতিহ্যগত মজার খাবার দাবার এবং প্রথাগত সাংস্কৃতিক কার্যক্রমের মধ্য দিয়ে উদযাপিত হয় এই উৎসব। গোটা চীনে এই উৎসবের আমেজ এবং উদযাপনের এক ঝলক চলুন দেখে নেওয়া যাক। ড্রাগন বোট ফেস্টিভ্যাল, যা চীনা ভাষায় তুয়ান ওচিয়ে নামে পরিচিত, এটি চীনা চান্দ্র ক্যালেন্ডারের 5ম মাসের 5ম দিনে প্রাচীন চীনা দেশপ্রেমিক কবি ছু ইউয়ানের স্মরণে উদযাপিত হয়। এই বছর 31 মে দিবসটি উদযাপন করার কথা রয়েছে। তবে বরাবরের মতোই দেশজুড়ে সপ্তাহব্যাপী এই উৎসবকে ঘিরে চলে বর্ণিল আয়োজন। উৎসবের সবচেয়ে বিখ্যাত খাবার হল চুংজি। এই খাবার ছাড়া এই উৎসব জমে না, তাই দেশের সর্বত্র এই খাবার তৈরি করতে দেখা যায়। এটা ভাতের দলা দিয়ে তৈরি এক ধরনের বিশেষ খাবার, সাধারণত 3 কোণা আকৃতির হয়, বাঁশের পাতা দিয়ে মোড়ানো থাকে। মাংস, সবজি ও মিষ্টি জাতীয় বিভিন্ন কিছু দিয়ে এর পুর তৈরি করা হয়। উৎসব উদযাপনে চীনের বেশ কয়েকটি শহরে উত্তেজনাপূর্ণ ড্রাগন বোট দৌড় অনুষ্ঠিত হয়েছে, যা উৎসবের পরিবেশকে উষ্ণ করে তুলেছে এবং জনসাধারণকে খেলাধুলায় অংশগ্রহণে উৎসাহিত করেছে। এ উপলক্ষে মধ্য চীনের হুবেই প্রদেশের হুয়াংকাং শহরে একটি ড্রাগন বোট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে প্রদেশের 30টি দল 2 দিনের এই ইভেন্টে অংশ নেয়। এই প্রতিযোগিতায় 3টি প্রধান ইভেন্ট ছিল: 200 মিটার স্ট্রেট কোর্স দৌড়, 500 মিটার স্ট্রেট কোর্স দৌড় এবং একটি উদ্ভাবনী ড্রাগন বোট ট্যাগ অফ ওয়ার। এর মধ্যে নতুন যোগ হওয়া টানাপোড়েন হল সবচেয়ে বড় আকর্ষণ, যেখানে 2টি দল একই নৌকায় চড়ে প্রতিদ্বন্দ্বিতা করে, বিপরীত দিকে পূর্ণ শক্তি নিয়ে নৌকা বাইচ করে। 2 দিনের তীব্র প্রতিযোগিতার পর সোমবার প্রতিটি ইভেন্টের শীর্ষ 6 জনকে পুরস্কৃত করা হয়। এদিকে পূর্ব চীনের চিয়াংসি প্রদেশের ইছুয়ান শহরে আরেকটি নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে মোট 432 জন প্রতিযোগী নিয়ে 18টি ড্রাগন বোট দল অংশগ্রহণ করে। আমরা সবাই ড্রাগন বোট প্রেমী। 1 মাস আগে থেকে কাছ থেকে ফিরে প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে 7টা পর্যন্ত প্রশিক্ষণ নিয়েছি, শুধুমাত্র ড্রাগন বোটের প্রতি আমাদের লড়াইয়ের মনোভাব এবং ভালোবাসা দেখানোর জন্য।
এই প্রতিযোগিতায় ২২ জন নিয়ে ৫০০ মিটার সোজা পথের ঐতিহ্যবাহী দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যা লাখ লাখ দর্শকদের বিনোদন দেয়। নদীর তীরে উপস্থিত দর্শকরা আনন্দে উল্লাস প্রকাশ করে পরিবেশকে আরও উত্তেজনাপূর্ণ করে তোলে। অন্যদিকে দক্ষিণ চীনের কুয়াংতুং প্রদেশের রোমাঞ্চকর ড্রাগন নৌকা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়া ফুজিয়ান প্রদেশের চিয়াংপু কাউন্টি, দক্ষিণ পশ্চিম চীনের ইউনান প্রদেশ এবং পূর্ব চীনের সুচৌ সহ দেশের বিভিন্ন স্থানে ড্রাগন নৌকার প্রতিযোগিতা, ঐতিহ্যগত মজার খাবার দাবার এবং প্রথাগত সাংস্কৃতিক কার্যক্রমের মধ্য দিয়ে উদযাপিত হয় এই উৎসব। চীনে চলছে বিশ্বের প্রথম হিউম্যানয়েড রোবট বক্সিং প্রতিযোগিতা। রোববার চচিয়াং প্রদেশের হ্যাংচোতে যাত্রা শুরু করে চায়না মিডিয়া গ্রুপ সিএমজি ওয়ার্ল্ড রোবট কন্টেস্ট শীর্ষক এই প্রতিযোগিতা। কেবল প্রতিযোগী রোবটগুলোর লড়াইয়ের ক্ষমতা পরীক্ষা নয়, বরং দৈনন্দিন জীবনে তাদের অবদান তুলে ধরতে প্রোগ্রামারদের জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এই টুর্নামেন্ট। বক্সিং রিংয়ে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। নিপুণ কৌশলে একে অপরকে ধরাশায়ী করার চেষ্টায় দুই প্রতিযোগী। যদিও এটা কোনো সাধারণ বক্সিং ম্যাচ নয়, এ লড়াইয়ে খেলোয়াড় মানুষ নয়, বরং রোবট। প্রযুক্তি বাজারে আলোড়ন তোলা হিউম্যানয়েড রোবট নিয়ে শুরু হয়েছে বক্সিং চ্যাম্পিয়নশিপ। বিশ্ববাসীকে চমকে দিয়ে ইতিহাসে প্রথমবার মানুষের আদলে তৈরি হিউম্যানয়েড রোবট নিয়ে আন্তর্জাতিক পরিসরে বক্সিং প্রতিযোগিতার আয়োজন করেছে চীন। রোববার থেকে শুরু হওয়া এই বক্সিং প্রতিযোগিতার আসর বসেছে পূর্ব চীনের হ্যাংচো শহরে। আয়োজকরা বলছেন, চায়না মিডিয়া গ্রুপ ওয়ার্ল্ড রোবট কন্টেস্ট শীর্ষক এই প্রতিযোগিতাটি লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে পৌঁছে দেওয়া হচ্ছে বিশ্বের প্রতিটি প্রান্তে। ব্যতিক্রমী এই আয়োজনের মূল স্পন্সর সিএমজি। সংস্থাটির পাশাপাশি সহ স্পন্সর হিসেবে কাজ করছে আরও বেশ কিছু প্রতিষ্ঠান। প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করেন, এ ধরনের আয়োজন হিউম্যানয়েড রোবটের বাজার সৃষ্টি ও সম্প্রসারণে ভূমিকা রাখবে। ইউনিটরি রোবোটিক্সের মার্কেটিং ম্যানেজার সান বাওনের মতে, প্রতিদিন কঠোর প্রশিক্ষণের আওতায় থাকা এই হিউম্যানয়েড রোবটগুলি কিছু ছোটখাটো স্ক্র্যাচ এবং ডেন্ট রয়েছে, তবে এই আঘাত তাদের কর্মক্ষমতাকে প্রভাবিত করবে না। শারীরিকভাবে কঠিন খেলা বক্সিংয়ের তীব্র প্রভাব সহ্য করার জন্য রোবটগুলিকে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। প্রতিবার যখন রোবট আক্রমণ করে তখন এর শক্তি বেশ শক্তিশালী হতে পারে। আমরা রোবটকে তীব্র আঘাতের মুখোমুখি করে এর স্থায়িত্ব পরীক্ষা করি এবং আমরা কঙ্কাল এবং কাঠামোগত অংশের মতো মূল উপাদানগুলিকে রক্ষার জন্য প্রোগ্রাম ডিজাইন করেছি। যদিও স্ক্র্যাচ দেখা দিতে পারে, তবু এর কার্যকারিতা অক্ষত থাকে। প্রতিযোগিতায় রোবটগুলি ৮টি মৌলিক বক্সিং মুভ এবং জ্যাব, হুক এবং কিক সহ বেশ কয়েকটি সংমিশ্রণ প্রদর্শন করবে। সান আরও বলেন, রোবটদের নড়াচড়া শেখানোর প্রক্রিয়াটি চলচ্চিত্র নির্মাণে ব্যবহৃত মোশন ক্যাপচার প্রযুক্তির অনুরূপ। আমরা প্রাথমিকভাবে পেশাদার মানব বক্সারদের সাথে কাজ করেছি। নড়াচড়া ট্র্যাক করার জন্য তাদের শরীরে সেন্সর স্থাপন করেছি। তারা বাম হুক এবং আপার কাটের মতো বিশেষায়িত বক্সিং মুভগুলো সম্পাদন করেছে। আমরা কবজি, কোমর এবং পা কিভাবে নড়াচড়া করে তা সহ মূল নড়াচড়ার গতিপথগুলো ক্যাপচার করেছি। এই তথ্যগুলো তখন রোবটগুলিতে প্রোগ্রাম করা হয়েছিল, যা তাদের ক্রিয়াগুলো কিভাবে সম্পাদন করে তা উন্নত করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নেয়। আয়োজকদের মতে, প্রতিযোগিতাটি এই রোবটগুলিকে তাদের সীমাতে ঠেলে দেওয়ার উদ্দেশ্যে করা হয়েছে, যা অ্যালগোরিদমগুলোকে পরিমার্জন করতে এবং ভবিষ্যতের বাস্তব বিশ্বের পরিস্থিতির জন্য তাদের ক্ষমতা বৃদ্ধি করতে সহায়ক। যতক্ষণ রোবটের ভারসাম্য যথেষ্ট শক্তিশালী থাকে, এর গতিশীলতা এবং নড়াচড়া যথেষ্ট সুনির্দিষ্ট এবং মসৃণ হয়, ততক্ষণ আমরা বিবেচনা করতে পারি যে এটি কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে সহায়তা করতে পারে। আমি মনে করি বক্সিং প্রতিযোগিতা এর চরম পরীক্ষার পরিবেশ প্রদান করে, যা আমাদের এই দিকগুলিকে পরিমার্জন করতে সাহায্য করে। এই প্রচেষ্টার ভিত্তিতে আমরা প্রতিযোগিতা থেকে নতুনভাবে শেখা ভারসাম্য কৌশলগুলিকে সাধারণ রোবট ধারণের বা ভবিষ্যতের মেশিনগুলোর পরিচালনায় স্থানান্তর করতে পারি।
বিশ্বব্যাপী মহাকাশ সহযোগিতা এবং উন্নয়নকে উৎসাহিত করার লক্ষ্যে এই ক্ষেত্রটিতে লুকিয়ে থাকা মেধাবীদের খুঁজতে বদ্ধপরিকর চীন। তরুণদের এগিয়ে নিতে কর্মরত বেশ কিছু প্রতিষ্ঠানের একটি দ্য রিজিওনাল সেন্টার ফর স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি এডুকেশন ইন এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক বা RCSSTEAP। বেইহাং বিশ্ববিদ্যালয়ের হ্যাংচৌ আন্তর্জাতিক উদ্ভাবন ইনস্টিটিউটে অবস্থিত এই প্রতিষ্ঠানটি সমস্যা সমাধানে তরুণ প্রতিভাবানদের চাহিদা পূরণ করছে দীর্ঘদিন থেকে। বিশ্বব্যাপী মহাকাশ সহযোগিতা এবং উন্নয়নকে উৎসাহিত করার লক্ষ্যে মহাকাশ বিষয়ে তরুণ প্রতিভাবানদের খুঁজে বের করছে চীন। এই কাজটি সম্পন্ন করা বেশ কয়েকটি প্রতিষ্ঠানের মধ্যে স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা কেন্দ্র বা RCSSTEAP। পূর্ব চীনের হংচৌ আন্তর্জাতিক উদ্ভাবন ইনস্টিটিউটে অবস্থিত এই প্রতিষ্ঠানটি জাতিসংঘের দ্বারা অনুমোদিত এবং চীনের মহাকাশ শিক্ষার জন্য একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় বেইহাং দ্বারা পরিচালিত। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ছাড়াও বিশ্বের নানা দেশের শিক্ষার্থীদের মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে শিক্ষা দিয়ে থাকে এই প্রতিষ্ঠানটি, যার মধ্যে রয়েছে দূরবর্তী সংবেদন এবং ভৌগোলিক তথ্য ব্যবস্থা, বৈশ্বিক নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম, মাইক্রো স্যাটেলাইট প্রযুক্তি, মহাকাশ আইন ও নীতি এবং মহাকাশ প্রকল্প ব্যবস্থাপনা। সমস্যা সমাধানে তরুণ প্রতিভাদের চাহিদা পূরণ করা এই প্রতিষ্ঠানটির অন্যতম লক্ষ্য। প্রাকৃতিক দুর্যোগ পর্যবেক্ষণের জন্য সরঞ্জাম কিভাবে ব্যবহার করতে হয় তা নিয়েও শিক্ষার্থীদের শেখানো হয় বিশদভাবে। ইউএভি সম্পর্কে জানা আমাকে এবং অন্যান্য ছাত্রদের প্রযুক্তির বর্তমান প্রবণতা বুঝতে সাহায্য করবে এবং ভবিষ্যতে তাদের দেশের উন্নয়নের জন্য এটি ব্যবহার করা হবে। গেল বছর প্রতিষ্ঠানটির 10ম বার্ষিকী উদযাপনে যোগদানের সময় জাতিসংঘের একজন কর্মকর্তা এই প্রচেষ্টায় প্রশংসা করেছিলেন, জোর দিয়ে বলেছিলেন সবার জন্য প্রয়োজন এমন শিক্ষা ব্যবস্থা। এটি সবার দরকার এবং তা নিশ্চিতে প্রয়োজন সমন্বয়ের। সেই সাথে দরকার আন্তর্জাতিক সহযোগিতা এবং সক্ষমতা বৃদ্ধির বিশাল জায়গা রয়েছে এই কেন্দ্রে, যা দূরবর্তী দেশ এবং উদীয়মান দেশগুলির মাঝে ব্যবধান পূরণ করবে। ডক্টর এল হাদানি আরও বলেন, মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি প্রদানের ক্ষেত্রে চীন একটি ভালো উদাহরণ প্রদর্শন করছে এবং সে কারণে জাতিসংঘ দেশটির সাথে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে এবং এই সহযোগিতা আরও বিস্তৃত হতে চলেছে। ঢাকা বেজিং এক্সপ্রেস আজ এই পর্যন্তই। চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং নানা ঘটনা প্রবাহ নিয়ে আবার দেখা হবে পরবর্তী পর্বে, একই দিনে একই সময়ে চ্যানেল 24-এ।